গণ অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা এনসিটি সহ বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। ঢাকা ও কক্সবাজারের সঙ্গে সিলেটের নতুন ট্রেন চালু সহ ৮ দাবিতে রেলপথ অবরোধ, বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা। কাগজে কলমেই খুলল সেন্ট মার্টিনের পর্যটনের সুযোগ, চলছে না জাহাজ, প্রবাল দ্বীপে যেতে পারছেন না পর্যটকরা। গাজীপুরের সরকারি হাসপাতালে বরাদ্দ অর্থের 1/4 লোপাট, 23-24 অর্থ বছরে টেন্ডার ছাড়াই চলে সংস্কার কাজ। 2 যুগ পর স্বপ্ন পূরণের পথে বগুড়াবাসীর, চলতি শিক্ষাবর্ষে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার চেষ্টার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন গণ অনশন কর্মসূচি থেকে কি বলছেন বন্দরের শ্রমিকরা? উজ্জ্বল, মূলত সকাল 10টার পর থেকে দিনব্যাপী যে কর্মসূচি অনশন কর্মসূচি সেটি শুরু হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী সহ এখানকার বিভিন্ন সরকারি যে দপ্তরগুলো রয়েছে, বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো রয়েছে, সেখানকার শ্রমিক কর্মচারীরা এবং প্রায় কয়েকশো শ্রমিক কর্মচারী আজকে প্রেস ক্লাবের সামনে এই গণ অনশন কর্মসূচি পালন করছে। এবং যেই বিষয়টি আসলে সেটি দীর্ঘদিন ধরেই শ্রমিক কর্মচারী থেকে শুরু করে চট্টগ্রামের ব্যবসায়ী মহল এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বিক্ষোভ সমাবেশ মিছিল করেছেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি এবং একই সাথে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর সহ বিভিন্ন স্থাপনা, ডিপি ওয়ার্ল্ড সহ দেশি বিদেশি যে প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার যে চেষ্টা চলছে তার প্রতিবাদে মূলত এই ধরনের কর্মসূচিগুলো তারা গত 1 মাস ধরে পালন করছেন। তারা শ্রমিক কর্মচারীরা যেটি বলার চেষ্টা করছেন যে চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, প্রায় 1,500 কোটি টাকার মতো রাজস্ব প্রতি বছর সরকার এই চট্টগ্রাম বন্দর থেকে পেয়ে থাকে এবং এটি দীর্ঘ সময় ধরে আসলে দেশীয় যে অপারেটররা আছেন তারা পরিচালনা করছেন এবং এটি শুধুমাত্র অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, এই অঞ্চলের যে ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থানের জন্য চট্টগ্রাম বন্দর এবং এখানকার উপকূলীয় এলাকা বেশ গুরুত্বপূর্ণ। তো সেই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা যখন বিদেশিদের কাছে ইজারা দেওয়া হয় সেটির নিরাপত্তা আসলে কতটুকু থাকে সেই বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা ইরান, ইসরায়েল সহ বিভিন্ন বন্দর বিদেশিদের হাতে দেওয়ার পর সেসব দেশের যে পরিণতি হয়েছে সেই বিষয়গুলো সামনে তুলে আনছেন এবং একই সাথে তারা বলছেন যে এর আগেও বিগত সরকার থেকে শুরু করে এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দরকে বিভিন্ন বিদেশি শক্তির হাতে দেওয়ার চেষ্টা করেছিল সরকার, কিন্তু এখানকার রাজনীতিবিদ থেকে শুরু করে শ্রমিক কর্মচারী কিংবা যারা বন্দর ব্যবহারকারী পক্ষ তারা আন্দোলন করে সেটি থামিয়েছেন এবং এবারও চট্টগ্রাম বন্দরকে যে বিদেশিদের হাতে দেওয়ার যে চেষ্টা চলছে সেটি তারা থামিয়ে দিবেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে ট্যারিফ বৃদ্ধির একটি চেষ্টা চলছে বা ট্যারিফ বাড়ানো হয়েছে, যেটি আসলে আমদানি রপ্তানি খরচ বাড়াবে এবং যার দায় শেষমেশ ভোক্তাদের ঘাড়ে গিয়ে পড়বে এবং সেটি আসলে নিত্যপণ্যের দাম সহ শিল্প কারখানার যে কাঁচামাল উৎপাদন সব জায়গায় প্রভাব পড়বে। ফলে তারা মাসুল বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করার দাবি জানাচ্ছেন। উজ্জ্বল। বন্দর থেকে শ্রমিকদের গণ অনশন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। সরকারি সিদ্ধান্তে আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটে যাচ্ছে না কোনো জাহাজ। তবে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের অনুমতি থাকায় ওই 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের বিআইডব্লিউটি জেটিঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন জাহাজ তো বন্ধ, বিকল্প কোনো উপায়ে পর্যটকরা সেখানে যাওয়ার চেষ্টা করছেন কিনা? উজ্জ্বল, কিছুক্ষণ আগে ফরিদপুর থেকে আসা একজনের সাথে আমার কথা হয়েছে। এই জেটিঘাটে তিনি এসেছিলেন, যেহেতু এই জেটিঘাট থেকেই আসলে
কক্সবাজার শহর থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন দ্বীপে জাহাজগুলো যাওয়ার কথা, কিন্তু যাত্রী সংকটের কারণে আসলে জাহাজ ছাড়া হচ্ছে না, সেটি জাহাজ মালিকরা আমাদের জানিয়েছেন। এবং এর প্রেক্ষিতে যে যুবকটির সাথে আমাদের কথা হয়েছে ফরিদপুর থেকে আসা, তিনি যেটি বলছেন যে মূলত তিনি ট্যুর অপারেটর হিসেবেও কাজ করেন এবং তার ধারণা তিনি যে আজকে থেকে জাহাজ যাবেন সেটি ভেবেই আসলে তিনি ফরিদপুর থেকে এই জায়গাটিতে এসেছিলেন এবং এখানে এসে আসলে যেটি দেখেছেন কোনো জাহাজ যাচ্ছে না এবং এই বিষয়ে তিনি যে কারোর সাথে কথা বলবেন কিংবা এখানে অনলাইনে নিবন্ধনের যে প্রক্রিয়া সেটিও তিনি চেষ্টা করেছেন, সেখানেও তিনি নিবন্ধনের কাজটি করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলে এই রুটে যেহেতু নভেম্বর মাস জুড়েই কোনো জাহাজ ছাড়া হবে না বলে জাহাজ মালিকরা জানিয়েছে, আরেকটি বিকল্প পথ রয়েছে যেদিক থেকে আসলে আগে গত কয়েক বছর আগে আমরা দেখতাম যে টেকনাফ উপজেলা সদর থেকে কিন্তু শাহপুর দ্বীপ জেটিঘাট কিংবা টেকনাফ সদরের একটি জেটিঘাট থেকে কিন্তু জাহাজ ছাড়তো সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। সেই জায়গা থেকে এখন যেহেতু মিয়ানমারে একটি অস্থির পরিস্থিতি তৈরি চলছে গত কয়েক বছর ধরে, সেই উদ্ভূত পরিস্থিতির কারণে আসলে সেখানে সরকারি বাহিনী এবং সেখানে যে মিয়ানমারের অধিকাংশ এলাকা রাখাইন রাজ্যের যারা দখলে নিয়েছে আরাকান আর্মি, তাদের নিয়ন্ত্রণে অনেকটা অংশ রয়েছে এবং সেই অংশ দিয়ে তাদের একটি অংশ ব্যবহার করে যেহেতু সেন্ট মার্টিন দ্বীপে যেতে হয় নাফ নদী দিয়ে, সেই ঝুঁকি তো রয়েছেই। সেটি ছাড়াও এখনও স্থানীয়রা আসলে যে উপায়ে দ্বীপটিতে যাতায়াত করেন মূলত ট্রলার যোগে এবং স্পিড বোট যোগে টেকনাফের শাহপুরের দ্বীপ হয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করেন স্থানীয়রা, সেই পথটি পর্যটকরা ব্যবহার করার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তাদের যে ট্রাভেল পাসের প্রয়োজন সেটি উপজেলা প্রশাসনকে থেকে এখন পর্যন্ত দেয়া হচ্ছে না। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে এই ধরনের যে ট্রাভেল পাস দেওয়ার নির্দেশনা সেটি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তারা আসলে পাননি। এবং এই যে শাহপুরের দ্বীপ থেকে ট্রলার বা স্পিডবোট যে যোগে সেন্ট মার্টিন দ্বীপে যাত্রার পথ, সেটি কিন্তু সাগরের উত্তাল ঢেউয়ের কারণে যেমন ঝুঁকিপূর্ণ, ছোট যানগুলো যেহেতু, তেমন মিয়ানমারের একটি অংশ হয়ে যেহেতু যেতে হয় নাইক্ষ্যং দিয়ে অংশে, সেই অংশটিও বর্তমানে মিয়ানমারের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে আরাকান আর্মি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই ঝুঁকিটাও তাদের দিক থেকেও কোনো ধরনের গুলি আসে কিনা বা অন্য ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় কিনা, যেহেতু এখনও সেই অংশ থেকে আসলে অনেক জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি। তারা মাছ ধরার সময় নাইক্ষ্যং দিয়ার অংশে, মিয়ানমার অংশে যখন চলে যায় তখন কিন্তু সেই অংশ থেকে অনেক ট্রলার, মাছ ধরার ট্রলার কিন্তু মিয়ানমারের যারা নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে আরাকান আর্মি, তারা ধরে নিয়ে গেছে। এবং এই যে উদ্ভূত পরিস্থিতি সেই কারণে সেই রুটে আসলে ট্রলার বা স্পিডবোটে যাতায়াতটি যেহেতু ঝুঁকিপূর্ণ, সেই কারণে এখানে আর এই যে পথটি থেকে অর্থাৎ যে জেটিঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটি আসলে অনেকের মনোপুত হয়নি, যেহেতু সেখানে রাত যাপনের সুযোগ রাখা হয়নি নভেম্বর মাসে। এবং এটি নিয়ে ব্যবসায়ীরাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন দিনে গিয়ে প্রায় 12 থেকে 14 ঘন্টার যে যাতায়াতের ক্ষেত্রে সময় খরচ হবে, সেই যাত্রার পর ক্লান্তিকর একটি ভ্রমণ নিয়ে তারা আসলে 2 ঘন্টার মধ্যে, 2 বা 3 ঘন্টার মধ্যে দ্বীপ ভ্রমণ বা সেখানে খাবার গ্রহণের যে সময়, সেই সময়টুকু, বিশ্রামের সময়টুকু আসলে তারা পাবে না, সেই কারণে তাদের আগ্রহ নেই। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। গাজীপুরের 2টি সরকারি হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের সংস্কারের জন্য বরাদ্দ হয় 2,79,00,000 টাকা, যার মধ্যে 69 লাখ টাকাই লোপাটের অভিযোগ উঠেছে। 2023-24 অর্থবছরে টেন্ডার ছাড়াই চলে এই সংস্কার কাজ। অনুসন্ধানে দেখা যায় একই কাজের পুনরাবৃত্তি ও নিম্নমানের দায়সারা কাজ করেই ঘটে আত্মসাতের ঘটনা, আর তাতে গণপূর্তের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও তার ঘনিষ্ঠ ঠিকাদারদের যোগসাজশের অভিযোগ রয়েছে। আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল 2023-24 অর্থবছরে এই হাসপাতালের সিভিল কাজের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় 1,32 লাখ টাকা, যার মধ্যে স্যানিটারি কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 41 লাখ টাকা। অথচ অধিকাংশ টয়লেটের কমোড, বেসিন ও কল ভাঙা। ব্যবহারের অযোগ্য এসব টয়লেটের জন্যই ব্যয় দেখানো হয়েছে লাখ লাখ টাকা। যে পরিবেশ এভাবে বাথরুম করা যায় না, এক জায়গাতে পানি নিয়ে আরেক বাথরুম করতে হয়। দরজার ছিটকেনি ভাঙা, বাথরুম তো কমোড ভাঙা,
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বরাদ্দের তুলনায় কাজ হয়েছে খুবই নিম্নমানের। অসঙ্গতি থাকায় সে সময় ফাইলে স্বাক্ষর করেননি হাসপাতালের তত্ত্বাবধায়কও। স্যার এত টাকা পরিমাণ বেশি বলে স্যারের কাছে মনে হয়েছে স্যার এই প্রাক্কলনে সই করে নাই এবং এই কাজগুলো পরে হয়ও নেই আর কোনো প্রত্যয়নও আমরা দেইনি। ডিটেলস ওয়ার্ক অর্ডার টাকার পরিমাণ সহ এরকম আসলে আমরা পাইনি এবং ওনারা শো করে নাই। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেরও একই চিত্র। এই হাসপাতালে 4টি সিভিল কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,02,00,000 টাকা। একই অর্থ বছরে আরও 6টি সিভিল কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 88 লাখ টাকা। কিন্তু এত বরাদ্দের পরও হাসপাতালের ভবনে উন্নয়নের ছিটেফোঁটাও নেই। হাসপাতালের অ্যালুমিনিয়াম পার্টিশন, ফলস সিলিং ও বাথরুমের সংস্কারের জন্য 2টি কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় 52 লাখ টাকা। বেসমেন্টে অ্যাম্বুলেন্স রাখার কথা থাকলেও ভারত সরকারের দেয়া বিশেষায়িত অ্যাম্বুলেন্সের উচ্চতা বেশি এই অজুহাতে গ্যারেজ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 23 লাখ টাকা। অথচ এই অ্যাম্বুলেন্সে সাধারণ কোনো রোগীর সেবা মেলেনি। গাজীপুরের যদি কোনো ব্যক্তি এখন পর্যন্ত কেউ আমি দেখি নাই বা কেউ বলতে পারে নাই যে এই অ্যাম্বুলেন্সটা কেউ ব্যবহার করছে। বাজেট এবং বরাদ্দ থাকার পরেও এটা পর্যাপ্তভাবে কাজে না লাগানোর কারণে হাসপাতালের পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন এখন আমাদের জন্য অধরা রয়ে গেছে। হাসপাতালটির পরিচালক জানান, কাজের শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়নি। এমনকি কাজ শেষে অনাপত্তিপত্র নেয়নি গণপূর্ত বিভাগ, যার ফলে কাজের মান যাচাই করা অসম্ভব হয়ে পড়ে। মিনিস্ট্রি থেকে অনুমোদনের পরে এটার যে টেন্ডার করা, কার্যাদেশ দেওয়া এবং এটা কাজটা চলমান কী কাজ করতেছে দেখা এবং এটার আমাদের প্রত্যয় নেওয়া, এগুলো ধারাবাহিকভাবে না করাতে কাজের এই ব্যাপারগুলো প্রপারলি মনিটরিং করা সম্ভব হয় না। অভিযোগ উঠেছে অর্থ লোপাটের সাথে জড়িত তৎকালীন নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী শাওন চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী জোবায়ের আহমেদ। টেন্ডার ছাড়াই কাজ দেয়া, বিল আদায় ও স্বজনপ্রীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফ উদ্দিন দাবি করেন পুরো কাজ সম্পূর্ণ করেই বিল দেয়া হয়েছে। এই 69 লাখ টাকা টেন্ডার হয়েছে, কাজ হয়েছে এবং কাজ দৃশ্যমান আছে। যদি আমি এমন কোনো বিল দিয়ে থাকি যে সেটা কাজ হয় নাই কিন্তু আমি বিল দিছি, তাহলে অবশ্যই সেটা দায়ভার আমার। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী কাজ শেষে সাশ্রয়কৃত অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান নির্বাহী প্রকৌশলী জানান 2023-24 অর্থ বছরের কোনো টাকা ফেরত যায়নি। 23-24 অর্থ বছরে স্বাস্থ্যসেবা খাতে 2,79,00,000 টাকা বরাদ্দ ছিল। আমরা নথিপত্র ঘেঁটে দেখেছি যে ওই অর্থ বছরে কোনো অর্থ ফেরত যায় নাই। প্রতি বছর স্বাস্থ্য খাতে কোটি টাকার সরকারি বরাদ্দ দেওয়া হলেও দুর্নীতির কারণে অধরাই থেকে যায় কাঙ্ক্ষিত উন্নয়ন। সাধারণ মানুষের প্রত্যাশা এসব দুর্নীতি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। আজ শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার এক আদেশে আদালত 2 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন। দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, জানাবেন নির্বাচন স্থগিতের কারণ কি আর ব্যবসায়ীরা কি বলছেন? নির্বাচন স্থগিত হওয়ার কারণ ছিল চট্টগ্রাম চেম্বারের 24টি পরিচালক পদের মধ্যে টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপের যে 6 পরিচালকের পদ, সেটি ব্যবসায়ীদের যে প্যানেলের 2টি প্যানেলের একটি প্যানেল দাবি করছে যে অটো ডিরেক্টর হওয়ার হাতিয়ার হচ্ছে এই 2টি গ্রুপ এবং বিপরীত প্যানেল ইউনাইটেড বিজনেস ফোরামের 6 জন পরিচালক হচ্ছে অনেকটা বেআইনিভাবে এখানে অটো ডিরেক্টর হওয়ার জন্য তারা পায়তারা করছিল এবং তারা বলছে যে এই ব্যাপারে হাইকোর্ট যে রুল জারি করেছিল যে এই 2 শ্রেণীকে বাদ দিয়ে 18টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য, কিন্তু নির্বাচনের মাত্র একদিন আগেই বাণিজ্য মন্ত্রণালয়ের আপিলের প্রেক্ষিতে যে শুনানি হয় সেখানেই হাইকোর্ট বিভাগ সেই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
আগামী 2 সপ্তাহের জন্য চেম্বারে নির্বাচন স্থগিত করে দেয় এবং এই সময়ের মধ্যেই রুলের নিষ্পত্তি করার পর নির্বাচনের জন্য হাইকোর্টের বা আপিল বিভাগের যে শুনানির আদেশ, সেই আদেশে বলা হয়। এক্ষেত্রে এখন এই রায়ের বিপক্ষে না গেলেও ব্যবসায়ীদের বা অপর যে আরেকটি প্যানেল আছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, তারা দাবি করছে যারা ফেসিবাদের দোষর এবং যারা শেখ হাসিনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই ব্যবসায়ীদের প্যানেল ইউনাইটেড বিজনেস ফোরাম তারাই হচ্ছে অটো ডিরেক্টর হওয়ার জন্য এবং চেম্বারকে নিয়ন্ত্রণ করার জন্যই তারা অবৈধভাবে এই নির্বাচন বানচালের চেষ্টা করেছে এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে তারা এই জন্য দায়ী করছেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই এই ফেসিবাদের দোষরদের পক্ষ নিতে পারে না এবং তারা বলছেন পুরো ব্যবসায়ী সমাজ কিন্তু এই অটো ডিরেক্টর হওয়ার যে প্রক্রিয়া ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে থাকে তারা কেউ এই পক্ষে না এবং যদি এই ব্যাপারে যদি বাণিজ্য মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল অফিস যদি তাদের যথাযথ ভূমিকা না নেয় তাহলে তারা দুইবার আন্দোলন গড়ে তুলবেন এবং তারা বলছেন ফেসিবাদের দোষরদেরকেই বাদ দিয়ে এবং 2 শ্রেণীকে বাদ দিয়ে দ্রুত যেন নির্বাচনের ব্যবস্থা করা হয়, না হলে চট্টগ্রাম চেম্বার কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে প্রশাসকের অধীনে চলছে এবং এতে ব্যবসায়ীরা তাদের যেসব সমস্যা বা দাবি দেওয়া সেগুলো নিয়ে আসলে চেম্বার কোনো ভূমিকা রাখতে পারছে না। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করছিলেন ব্যবসায়ীরা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাজিরা শিউলি। সিলেট কক্সবাজার ও ঢাকা সিলেট রুটে নতুন 2টি ট্রেন চালু সহ 8 দাবিতে সিলেট বিভাগের সব রুটে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে জড়ো হন স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। পরে রেল লাইনে লাল পতাকা টাঙিয়ে অবরোধ করেন তারা। এ সময় সিলেট কক্সবাজার ও ঢাকা সিলেট রুটে নতুন 2টি ট্রেন চালু সহ 8 দাবিতে স্লোগান দেন তারা। এদিকে অবরোধের কারণে সকাল থেকে কোনো রুটে ট্রেন চলাচল হয়নি। স্টেশনে অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা। এর আগে গতকাল সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বিক্ষোভ মিছিল করেন তারা। অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুলাউড়া রেলওয়ে জংশন থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ, সিলেট থেকে সন্দীপন শুভ। শুরুতেই যেতে চাই এম এ হামিদের কাছে। হামিদ, জানাবেন রেলপথ অবরোধের সবশেষ কী পরিস্থিতি রয়েছে, কি বলছেন আন্দোলনকারীরা? উজ্জ্বল, আমি দেখতেই পাচ্ছেন আমার পিছনে আন্দোলনকারীরা তারা আন্দোলন করছে এবং এখানে সবাই কিন্তু মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে রেখেছে যে সিলেট ঢাকা এবং সিলেট কক্সবাজার রোডে 2টি নতুন ট্রেন, আখাউড়া থেকে সিলেট যে রেলপথ রয়েছে সেটা পূর্ণাঙ্গ রূপে রূপান্তর করা এবং মেরামত করে ডুয়েল গেজে রূপান্তর করা। এছাড়া সিলেট আখাউড়া রোডে যে 5টি যে বন্ধ স্টেশনগুলো রয়েছে সেগুলো চালু করা এবং প্রতিটি ট্রেনে নতুন বগি সংযোজন করে টিকিট বৃদ্ধি করা, কুলাউড়া রেল স্টেশনে টিকিট বৃদ্ধি করা এবং এছাড়াও যে রেলপথ যেটা রয়েছে সেগুলা সংস্কার করে অবিলম্বে এই রেলপথটি সুন্দরভাবে চালু করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি তাদের রয়েছে। তারা সকাল 10টা থেকে আন্দোলন শুরু করেছেন এবং সিলেট কুলাউড়া জংশন, শমশেরনগর, শ্রীমঙ্গল এবং শাস্তাগঞ্জ পর্যন্ত সকাল 10টা থেকে আন্দোলন শুরু হয়েছে। সেটা বিকেল 5টা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনটি জুলাই থেকে শুরু হয়ে দীর্ঘ 4 মাস থেকে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের প্রথম উদ্যোক্তা আকরি এবং আব্দুল আজিজ সাংবাদিক, তাদের মাধ্যমে কুলাউড়াতে কিন্তু এই আন্দোলনের ডাক দেওয়া হয় এবং এখন পর্যন্ত তাদের সেই আন্দোলন চলমান রয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারা বলছেন যে আখাউড়া থেকে সিলেটগামী যে রেলপথ রয়েছে সেখানে যে বন্ধ ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলা কিন্তু চালু করতে হবে এবং এছাড়াও এখানকার যে সিলেট আখাউড়া, সিলেট কক্সবাজার, সিলেট ঢাকা রোডে যে ইঞ্জিনগুলা দেওয়া হচ্ছে সেই ইঞ্জিনগুলা অনেক সময় বিকল হয়ে যেখানে সেখানে ট্রেন বন্ধ হয়ে যায়, সেই ইঞ্জিনগুলা
পরিবর্তন করতে হবে। তারা বলছেন যে রেলপথ ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এছাড়াও আজকের ট্রেনের শিডিউলের কথা যদি বলি, সকাল 10:30টায় সিলেট থেকে চট্টগ্রামগামী যে ট্রেনটি রয়েছিল সেটা কিন্তু ছেড়ে আসেনি। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন মনতলা ছেড়ে আসলেও শাস্তাগঞ্জে অবরোধে পড়বে। এছাড়া এখানে যে জনসাধারণ রয়েছেন ঢাকা বা বিভিন্ন রোডে যাওয়ার, তারা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা রেল স্টেশনে এসে টিকিট নিলেও তারা কিন্তু ট্রেনে চড়তে পারছেন না। বলা যায় সব মিলিয়ে যে ঢাকা সিলেট ঢাকা কক্সবাজার রোডে জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানে না হবে তারা কিন্তু নতুন করে আবার আন্দোলনের ডাক দিবেন। এই ছিল আমার কাছে কুলাউড়া জংশন স্টেশন থেকে সবশেষ। উজ্জ্বল, এ বিষয়ে আরও জানাতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি বাকি দাবিগুলো কি কি? উজ্জ্বল, কুলাউড়ার থেকে যে সহকর্মী জানাচ্ছিলেন তেমনটি কিন্তু সিলেটেও আমরা দেখতে পেয়েছি যে সিলেটে কিন্তু ট্রেন এখনও ছেড়ে যায়নি এবং এখানে কিন্তু 8 দফা দাবি সেটি সম্পর্কে আমি কিছুটা বলতে চাই। প্রথমে কিন্তু সিলেট টু ঢাকা রুটে ট্রেনের যে সংকট, সেই সংকট মোকাবেলায় কিন্তু তারা প্রথম দাবি বলেছেন এবং 8 দফা দাবি তাদের রয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম এখানে অবস্থান নিয়েছিলেন তারা। তবে এখানে যাত্রী সাধারণ রয়েছেন, সেটি কিন্তু যাত্রী সাধারণ বলছেন যে তাদেরকে যেন ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং দ্রুত যেন ট্রেন ছেড়ে দেওয়া হয়, কোনোভাবেই যেন আর অবরোধ না করা হয়, এটা কিন্তু এখানকার যেন যাত্রী সাধারণরা বলছেন। তবে যারা রেল অবরোধ করেছিলেন, যে 8 দফা দাবি বাস্তবায়ন কমিটি রয়েছেন, তারা কিন্তু বলছেন যে রেলপথ সংস্কার এবং আখাউড়া থেকে সিলেট পর্যন্ত একটি লোকাল ট্রেন চালু করা, এর পাশাপাশি ঢাকা সিলেট রুট এবং ঢাকা কক্সবাজার রুটে অন্তত দুটি স্পেশাল ট্রেন যেন দেওয়া হয়। এর পাশাপাশি তারা যেটি দাবি করছেন যে আগে যে লোকাল ট্রেনগুলো ছিল সেগুলো যেন ছেড়ে দেওয়া হয় এবং আখাউড়া থেকে সিলেট পর্যন্ত প্রত্যেকটি স্টেশন যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যেন খুলে দেওয়া হয়। এরকম কিন্তু 8টি দাবি তারা করছেন এবং পাশাপাশি যাত্রী হয়রানি বা টিকিট কালোবাজারি যাতে আর না হয় সেই সব বিষয় কিন্তু তারা প্রাধান্য দিচ্ছেন। এবং আমি যদি বলি আজকে 6:15 পর কিন্তু আর কোনো ট্রেন এখান থেকে ছেড়ে যায়নি, অর্থাৎ পাহাড়িকা ট্রেনটি কিন্তু 10:30 ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন কিন্তু বেলা প্রায় 11:30 বেজে গেছে, এখনও কিন্তু পাহাড়িকা ট্রেন এখান থেকে ছেড়ে যায়নি চট্টগ্রামের উদ্দেশ্যে। এর পাশাপাশি জয়ন্তিকা ট্রেনটিও কিন্তু অপেক্ষমান রয়েছে, জয়ন্তিকা ট্রেনও কখন ছেড়ে যাবে সেটির কিন্তু শুরু হয়নি। এখানে যাত্রীরা কিন্তু বেশ বিক্ষুব্ধ, তারা কিন্তু বলছেন যে প্রায় সময় কিন্তু এই ধরনের বিপর্যয় এবং তারা কিন্তু ট্রেনের সংকটের মধ্যে দিয়ে পড়েন। এই জন্য তারা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে যিনি স্টেশন মাস্টার তার রুমের কিন্তু গিয়ে তারা কিছুটা তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং এর পাশাপাশি যদি আমি বলি এই তাদের দাবির প্রেক্ষিতে স্টেশন মাস্টার বলেছেন যে এই সংকটগুলো মোকাবেলায় তারা কাজ করবেন। তবে এখানকার কিছু বাসিন্দা অর্থাৎ 8 দফা বাস্তবায়ন কমিটি কিন্তু তারা বলছেন 8 দফা দাবি আদায় না হলে তারা কিন্তু আবারও সেই অবরোধটি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল আসলে আমার কাছে সিলেট প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ তথ্য। 8 দাবিতে সিলেট বিভাগের সব রুটে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। টাঙ্গাইল সদরের তারটিয়া ঘারিন্দা সড়কটি সংস্কারের 4 দিনের মাথায় হালকা বৃষ্টিতে আবারও ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে এমন অবস্থার তৈরি হয়েছে, তে ক্ষুব্ধ স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? হাফিজ, সকাল থেকে টাঙ্গাইলে আবার বৃষ্টি শুরু হয়েছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আমি আছি পয়লা গ্রামে, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই সড়কটি 4 দিন আগে এই এলজিডি থেকে সংস্কার করা হয়েছে। এখানে এঁটেল মাটি দেওয়ার পরিবর্তে দেওয়া হয়েছে বেলে মাটি, যে কারণে অল্প বৃষ্টিতেই এটি ধসে গিয়েছে। আর এছাড়াও সড়কে যে কার্পেটিং করেছে এটিও নিম্নমানের হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা বলছেন যে এই সড়কটি কয়েক বছরের মধ্যে কয়েকবার সংস্কার করা হয়েছে, পাশে গাইড ওয়াল করা হলো, সেটিও নিম্নমানের। তারা বলছেন যে গাইড ওয়াল থেকে শুরু
শুরু করে সড়কের কার্পেটিং পর্যন্ত যে পরিমাণ বা যে মানের নির্মাণ সামগ্রী দেওয়া দরকার, বিশেষ করে গাইড ওয়ালে সিমেন্ট এবং এখানে কার্পেটিং এর পিচ যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ দেওয়া হয়নি, যে কারণে এখানে একটি এলাকায় বলতে গেলে মরণ ফাঁদের পরিণত হয়েছে। তারা বলছেন যে রাতের আধারে যারা এখানে চলাচল করবে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের জন্য এই সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তারা বলছেন যে সংশ্লিষ্ট বিশেষ করে এলজিডি ঠিকাদার এবং তাদের যোগ সাজসেই কিন্তু এই নিম্নমানের কাজ হচ্ছে এবং হবে বলে দাবি করেছেন এই এলাকাবাসী। তারা বলছেন যে তারা যদি এখানে সুনির্দিষ্ট করে বা সঠিক তদারকি করা হতো তাহলে এত নিম্নমানের কাজ হতো না এবং নির্মাণের বা সংস্কারের 4 দিনের মাথায় এই সড়কটি আবার পুনরায় ধসে মানুষের ভোগান্তি পোহাতে হতো না। আর সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে টাঙ্গাইলের এলজিডির বিভিন্ন সড়কে নিম্নমানের কাজ হয়ে থাকে। বিশেষ করে এটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন হওয়ার পরেও কিন্তু সেই ঠিকাদার এবং সংশ্লিষ্ট সড়ক বা এলজিডির যারা তদারকি কর্মকর্তা থাকেন তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যে কারণেই কিন্তু তারা বারবার এই নিম্নমানের কাজ হচ্ছে। আর এই সড়কটি সংস্কার করা হচ্ছে 22 লাখ টাকা খরচ করে, যে কারণে এখনো পর্যন্ত সেই নিম্নমানের কাজ আবার হচ্ছে। তো হাফিজ, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের সদর উপজেলার পয়লা গ্রাম থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। টাঙ্গাইলে অসময়ে মুষলধারে বজ্রসহ বৃষ্টি হয়েছে, এতে শীতকালীন সবজিসহ ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। সকালে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়, এতে বিপাকে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় জেলায় 89 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অসময়ের বৃষ্টিতে সবজি খেতে পানি জমে ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। দ্রুত পানি না শুকালে সবজি ও ধান চাষে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। বাড়তে পারে শীতকালীন আগাম সবজির দরও। জামালপুরে সরবরাহ বেশি থাকায় পাইকারি সবজি বাজারে কমেছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন সবজির ন্যায্য দাম কৃষকরা পাচ্ছে কিনা, আর তারা কিভাবে বলছেন, কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন? উজ্জ্বল, জামালপুরে চলতি এই মৌসুমে 17,000 হেক্টর জমিতে সবজির চাষ করা হচ্ছে। তবে এই মুহূর্তে উৎপাদন খরচ নিয়ে দাম নিয়ে কিন্তু কৃষকদের চিন্তার শেষ নেই। অর্থাৎ বলা চলে পাইকারি আর এই মুহূর্তে সবজি বিক্রি হচ্ছে ঝিঙ্গা, পটল, সেগুলো বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা কেজি ধরে, আর করলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি ধরে, আর শসা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি ধরে। এই যে সবজিগুলো কৃষকরা ক্ষেত থেকে সরবরাহ করে তারা যে আড়তগুলোতে পাইকারি বিক্রি করছে তার একটি, আর পাইকারি যে ব্যবসায়ী আছে তারা বলছে এই মুহূর্তে সারা দেশ থেকে ব্যবসায়ীদের আনাগোনা কিছুটা কম থাকার কারণে সবজির দাম কমে গিয়েছে। আমরা কিন্তু খুচরা বাজারও সকাল থেকে খোঁজ নিয়েছি, খুচরা বাজারে কিন্তু সেই সবজি গিয়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আজকে যদি আমি এই সবজির হাটের খুচরা বাজারের কথা বলি তাহলে শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এই যে সবজির দাম খুচরা বাজার এমনকি পাইকারি, আকাশ এবং পাতাল কিন্তু আমরা তফাৎ দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলা চলে, এই যে তফাতের কারণে এখন পর্যন্ত আমরা ভোক্তা অধিকার কিংবা কৃষি বিপণন কর্মকর্তাদের কোনো মাঠ পর্যায়ে তদারকির কোনো কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। আর কৃষি বিভাগ বলছে জামালপুরে এই যে দাম কম থাকার পরেও এই চলতি বছরে 4,76,000 মেট্রিক টন সবজি উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তার বাজার মূল্য হচ্ছে প্রায় 1,000 কোটি টাকা। এতে এই যে বিশাল একটি বাজার, কিন্তু কৃষকদের কিন্তু এই সবজি উৎপাদন করতে গিয়ে তাদের সার, বিষ, কীটনাশকের অধিক দাম পোহাতে হচ্ছে। পাশাপাশি তারা কি দাম নিয়ে তারা বাজারে দাম পাচ্ছে না। অর্থাৎ বলা চলে বিঘাপতি একজন কৃষকের সবজি উৎপাদন করতে 35 থেকে 45 হাজার টাকারও কিন্তু খরচ হচ্ছে। তার বিপরীতে কিন্তু তারা দাম নিয়ে সংকট হচ্ছে। আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম, একেবারে প্রান্তিক পর্যায়ের কৃষক, তারা যে তথ্যটি দিচ্ছে তারা বলছে এই মুহূর্তে 4 থেকে 5 টাকা কেজি পটল বা চিচিঙ্গা উৎপাদন করে বাজার বিক্রি করতে গিয়ে তাদের যে পরিবহন খরচ সেটিও তারা তুলতে পারছে না। এতে করে তারা কিন্তু হিমশিম করছে। পরবর্তী সময় তারা আসলে এই ধরনের সবজি উৎপাদনে যাবে কিনা সেটিও কিন্তু একটি বড় কারণ হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এখানকার যে দিনা সদরে সব প্রায় 20 থেকে 25টি পয়েন্টে প্রতিদিন 1 কোটি টাকার উপরে কিন্তু সবজি লেনদেন হয়ে থাকে। অর্থাৎ বাজার সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু এটি যখন দাম
বাড়বে, সেটির কিন্তু দাম আরো বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে খুচরা বাজার এমনকি পাইকারি ক্ষেত্রের মধ্যে আকাশ পাতাল যে তফাৎ, সেটি কৃষকরা কিন্তু দ্রুত একটি মনিটরিং ব্যবস্থার কথা জানিয়েছে। পাশাপাশি দামটা যাতে আরো বাড়ে সেটিও কিন্তু তারা স্থানীয় যে প্রশাসন রয়েছে, সরকার রয়েছে, সেটি করে কিন্তু তারা একটি দৃষ্টি আকর্ষণের কথা জানিয়ে চলেছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে হাজার কোটি টাকার সবজি তাদেরকে উৎপাদন হচ্ছে জেলা জুড়ে, তাদেরকে যদি মনিটরিং না করলে তারা একটা ক্ষতির মতো করবে। এই ছিল জামালপুর থেকে সবজির সবশেষ তথ্য। উজ্জ্বল। দাম কম হওয়ায় উৎপাদিত সবজি নিয়ে বিপাকে জামালপুরের কৃষকরা বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। এদিকে যশোরে ক্ষেত থেকে বিক্রি হচ্ছে শীতকালীন সবজির চারা। এ নিয়ে আরও জানাতে সবজির মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন উৎপাদিত সবজির চারার চাহিদা কেমন আর কৃষকরা কি বলছেন? আব্দুলপুরে এখানে আমরা দেখছি যে সবজির চারা বিক্রি হচ্ছে। আপনি জানেন যে সারা দেশে যে সবজি সরবরাহ করা হয় তার সিংহভাগ যশোরে থাকে, এজন্য যশোরকে সবজির রাজধানী বলা হয়। এই রাজধানী থেকে বিভিন্ন চারা সরবরাহ করা হয়ে থাকে, বিশেষ করে দেশের বিভিন্ন জেলায় চলে যায় এখান থেকে চারা। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখানকার চারা চাহিদা রয়েছে। এই আব্দুলপুরে প্রায় প্রতি মৌসুমে প্রায় 30 কোটি চারা উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 25 থেকে 30 কোটি টাকার মতো বলেছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। একজন ব্যবসায়ী রয়েছেন রফিকুল ইসলাম, তিনি তার 2 বিঘা জমিতে এই সবজির চারা উৎপাদন করছেন, যেখানে তিনি বলছেন যে তার খরচ হয়েছে 20 থেকে 25 লাখ টাকা। এই চারা তিনি প্রায় জমি থেকে প্রায় 60 থেকে 70 লাখ চারা উৎপাদন করবেন, যার বাজার মূল্য 30 থেকে 35 লাখ টাকা বলে জানিয়েছেন। শুধু এই রফিকুল ইসলাম নয়, এরকম এখানে প্রায় 64 থেকে 65 জন চাষি রয়েছেন, তারা এই চারা উৎপাদন করে থাকেন। এখানকার চারার মান ভালো, বিশেষ করে এই চারার জাতটি তারা ভালো নির্বাচন করে থাকেন, এজন্য এই চারার মান ভালো এবং দামও ভালো পান বলছেন তারা। প্রতি পিস চারা এখানে বিক্রি হচ্ছে 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত, এমনটি জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, চারা উৎপাদনকারী রয়েছেন। আর যারা এখানে চারা ক্রয় করতে আসেন তারা যেটি বলছেন যে এই চারাটি অন্যান্য সময় থেকে এখানকার চারার যে দাম সেটি অনেকটা কম পাওয়া যায় এবং দেখে শুনে ভালো জাতের চারা ক্রয় করতে পারেন, সে কারণে এখানকার চারার চাহিদা তারা থাকে, এজন্য তারা এখান থেকে চারা ক্রয় করে থাকেন। সামনে যে শীতের মৌসুম রয়েছে, এই মৌসুমকে ঘিরে এখানে যে বলাই তৈরি হয়েছে, যে চারা উৎপাদন হচ্ছে এখানে, সেই চারাগুলো কিন্তু ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। আমরা ক্ষেত থেকে চারা ক্রয় করে নিয়ে যেতে দেখেছি এবং অনলাইনে ভাবেও চারা বিক্রি হচ্ছে। বিভিন্ন বাস, ট্রাক, রেলে করে কিন্তু এখানকার চারা বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো সব মিলে এখান থেকে বছরে প্রায় 30 কোটি টাকার চারা বিক্রি হয়ে থাকে মৌসুমে, এমনটি জানিয়েছে এখানকার ব্যবসায়ী। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন। 2 যুগের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূরণ হচ্ছে বগুড়াবাসীর স্বপ্ন। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2টি বিষয়ে একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাজিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। 2001 সালে 15 জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পায়। পরবর্তীতে 2023 সালের 10 মে এসআরও জারি করে আইন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে সরকার। তবে নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ 2 যুগেরও বেশি সময়ের অপেক্ষার পর এবার বাস্তবে রূপ নিচ্ছে বগুড়াবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পাঠদান এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দ্বার উন্মোচন করবে বলে খুশি স্থানীয়রা। বগুড়ায় এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না, এই নতুন এই প্রথমবার একটা বগুড়াতে পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে। সেক্ষেত্রে বগুড়ার যারা ছেলে মেয়ে আছে তারা অবশ্যই একটা ভালো সুবিধা পাবে। ক্ষুদ্রাংশে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়াতে এটার যে শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকে, এতে বগুড়ার স্টুডেন্টেরা উপকৃত হবে, বিশেষ করে মেয়েরা উপকৃত হবে। এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তার জন্য এখানে যে আমরা আন্দোলন করে যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এর জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। আমাদের সন্তানেরা যে দূর দূরান্তে পরীক্ষা দিতে যেত, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যেত, এটা তাদের আর যাওয়া লাগবে না।
শিক্ষাবিদরা বলছেন বগুড়ায় এতদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত রাজধানীমুখী হতে হয়। নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে একাডেমিক কার্যক্রম শুরু হলে শিক্ষার হার আরও বাড়বে। এখানে তো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি হবে। তারপরেও বগুড়ার যারা মেধাবী, যারা মেধা থাকা সত্ত্বেও দূরবর্তী স্থানে কিংবা বিভিন্ন কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, বঞ্চিত হয়, তারা লাভবান হয় বলে মনে করি। বগুড়াবাসী উপকৃত হবে। বড় বড় কলেজ থেকে জেনারেল শিক্ষার্থীরা বেশি বের হয়, সুতরাং এখানে একটা পাবলিক জেনারেল ইউনিভার্সিটি স্থাপন করার মাধ্যমে যদি স্থাপন করা সম্ভব হয়, তার মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে। এটা বগুড়াবাসীর আরেকটি প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলছেন, প্রথম ধাপে পাঠদান চালুর জন্য 5টি বিভাগের অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে। এর মধ্যে 2টি বিষয় অনুমোদন পেলে চলতি শিক্ষাবর্ষেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। 2টো সাবজেক্ট নিয়ে এই শিক্ষা বছরে ইনশাআল্লাহ আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর জায়গার বিষয়ে যেহেতু 2001 সালের অ্যাক্টে শেরপুরের জামালপুর নামক স্থানে জায়গা মেনশন করা আছে, এটা আসলে আরও বড় নীতি নির্ধারণের বিষয়। এটা এখন পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে। এরপরে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে জায়গা নতুন করে রিলোকেট হলে অথবা কোথায় হবে এটা এখন পর্যন্ত আমি শিওর না। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য শহরের ভিটিটিআই ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে। দেশে 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করেছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হবে এই উত্তরাঞ্চলে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাজিদুর রহমান, এখন। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য খুলনায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এডুকেশন এক্সপো 2025। গতকাল নগরীর একটি হোটেলে মেলার উদ্বোধন করা হয়। 3 দিনব্যাপী মেলার শেষ দিন আজ। আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভে বিদেশ যান। এর মধ্যেও মালয়েশিয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। দেশটিতে উচ্চশিক্ষার বিশেষ সুযোগ সুবিধা তুলে ধরে তাদের উদ্বুদ্ধ করা হয়। এর লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়ার বিশ্বস্ত অনুমোদিত ফর ইউ এডুকেশন নামের ছাত্র কাউন্সেলিং সংস্থা। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এমন সুযোগে খুশি সাধারণ শিক্ষার্থীরাও। আর বাইরে পড়াশোনার উদ্দেশ্যে অনেক কিছু জানার ছিল, এটা মোটামুটি অনেক কিছু জানতে পারলাম। এখানে থেকে যারা মালয়েশিয়াতে পড়তে যেতে চাচ্ছে তাদেরকে আমরা স্কলারশিপ অফার করতেছি, সাথে আকর্ষণীয় উপহার তো আছেই। সাথে বাংলাদেশ অলরেডি এইচএসসি, এসএসসি, এইচএসসি, মাস্টার্স, পিএইচডি কমপ্লিট করেছে, তাদের জন্য হচ্ছে আমাদের মেলাটা সম্পূর্ণ। সো তারা মেলাটাতে এসে এখান থেকে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ইউনিভার্সিটিগুলো আছে সেখানে তারা কমপ্লিট হতে পারে। রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সিএনবি মোড়ের জেলা পরিষদ মিলনায়তনে আছেন রাকিবুল হাসান। রাকিব জানাবেন, সভায় ব্যবসা বাণিজ্য অর্থনীতির কি বিষয় প্রাধান্য পাবে? কিছুক্ষণ আগে আসলে বিভাগীয় এই ব্যবসায়ী ফোরামের আয়োজনে এই যে সম্মেলনটি সেটি আসলে শুরু হয়েছে এবং আমরা দেখছি রাজশাহী সহ আশপাশের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ পুরো বিভাগের জেলাগুলো থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছেন এবং একই সাথে এই অঞ্চলে যে পোর্টগুলো রয়েছে, বিশেষ করে সোনা মসজিদ এবং হিলি যে পোর্ট রয়েছে সেই পোর্টের যারা প্রতিনিধি তারা এসেছেন। তারা এখানে মূলত কথা বলছেন এবং এই বিগত সময়ে আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের কি ধরনের সমস্যা ছিল এবং কোন কোন খাতে তারা নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সেই বিষয়গুলো মূলত আসলে তারা তুলে ধরছেন এবং একই সাথে এই অঞ্চলে দীর্ঘদিন থেকে জনপ্রত্যাশা যেগুলো ছিল, যে এই সমস্ত ব্যবসা আসলে এগিয়ে যায়নি বা ব্যবসায় উদ্যোগ নেওয়া হয়নি, সেগুলোই মূলত রাজশাহী বিভাগীয় এই ব্যবসায়ী সম্মেলনে সেগুলো আলোচনা হবে বলে আমরা প্রতিনিধিদের কাছ থেকে জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেই চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরের যারা প্রতিনিধি এসেছেন তারা বলছেন যে আসলে পোর্টে কি ধরনের সমস্যা এবং এরপরে কথা বলবেন হিলি পোর্টের সেখানে কি ধরনের সমস্যার সম্মুখীন তারা হন। এবং আমরা দেখছি যে এখানে সাবেক
বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া বিএনপির স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন। এর পাশাপাশি বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত যে ব্যবসায়ীরা তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই আসলে অনুষ্ঠানটি শুরু হলো। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে। তারা বলছেন যে রাজশাহী একটি অপার সম্ভাবনাময় ব্যবসার জায়গা, সেখানে আসলে কোন কোন উদ্যোগগুলো আসলে প্রয়োজন যেগুলো আসলে নিতে হবে। এবং দীর্ঘদিন থেকে কিন্তু রাজশাহীতে গ্যাস লাইন আছে, কিন্তু সেটি আসলে বাণিজ্যিকভাবে সেই গ্যাস লাইনের সংযোগ আসলে বন্ধ রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে। সুতরাং সেই সমস্যার সমাধানগুলো যেমন করতে হবে এবং একই সাথে এই অঞ্চলের ব্যবসায়ীদের কোন কোন ধরনের সুবিধাগুলো রয়েছে, অসুবিধাগুলো রয়েছে, সেইগুলো তারা যাচাই বাছাই করবেন এবং এখানে সেই বিষয়টি আলোচনা হবে। এবং উজ্জ্বল, এখানে জানিয়ে রাখি আপনাকে যে রাজশাহীতে এখন কিন্তু রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগেরও নানা ধরনের উন্নয়ন হচ্ছে। ব্যবসায়ীরা দাবি করছেন যে এর মধ্য দিয়ে আসলে যেন এদিকেও যে সমস্ত উদ্যোগগুলো এর আগে হয়নি সেগুলো আসলে নেওয়া হয়। তো মূলত এই আলোচনাগুলোই এখানে হবে এবং প্রায় দিনব্যাপী এই আয়োজন আছে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে ব্যবসায়ী সম্মেলনের সর্বশেষ খবর। রাজশাহী থেকে ব্যবসায়ী ফোরামের আলোচনা সভার খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। পাবনার 2 নারী উদ্যোক্তা কৃত্রিম চুল তৈরির কারখানা করে শুধু নিজেরাই স্বাবলম্বী হননি, ভাগ্য বদল করেছেন চাটমোহরের প্রত্যন্ত এক জনপদের 300 নারীর। তাদের তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিশ্ববাজারে। এদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ঋণ সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তারা। মাসুদ রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাকমাথার লোকজন নিজেকে সৌন্দর্য বাড়াতে পরিধান করে পরচুলা। এরই বদলতে দেশে তৈরি হয়েছে পরচুলার তৈরির কারখানা। অনেকেই পরচুলা কারখানা তৈরি করে হয়েছেন সফল উদ্যোক্তা। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের উদ্যোক্তা হাসি ও খুশি 2010 সালে 10 জন কর্মী নিয়ে ছোট্ট পরিসরে পরচুলা কারখানা গড়ে তোলেন। কারখানার নাম দেন হেয়ার ফ্যাশন। বেকারত্বের অভিশাপ ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার পথ বেছে নেন তারা। এরপর আর থেমে থাকতে হয়নি তাদের। ক্রমশই বেড়েছে কারখানার পরিসর। বর্তমানে কারখানাটিতে কাজ করছেন 3 শতাধিক নারী শ্রমিক। পরচুলার কারখানা দিয়ে 2 বোন এখন জেলার অন্যতম সফল উদ্যোক্তা। গ্রামে এই কাজটা নিয়ে আসছি, তখন আস্তে আস্তে 2 জন 4 জন 5 জন থেকে এখন মোট 300 জনের ওপরে আছে। এ পর্যন্ত 7 জায়গায় আমার কাজ আছে। একটা মেয়ে যদি 5,000 টাকা 3,000 টাকা 4,000 টাকা কাজ করতে পারি, এটা তো অনেক কিছুই আসে। এই কারখানার অধিকাংশ শ্রমিক গৃহহীন ও শিক্ষার্থী। লেখাপড়া ও গৃহস্থলীর কাজ শেষে পরচুলা তৈরির কাজ করে স্বাবলম্বী হচ্ছেন তারা। আমি ক্লাসে যে বই খাতা লাগে সেগুলো এখানে টাকা দিয়ে কিনতে পারি, আমার বাবা মার কাছ থেকে আর টাকা নিতে হয় না। আমার এই কাজ দিয়ে আমার পড়াশোনার খরচ, বই খাতা আমার বাবা মায়ের কাছে চাইতে হয় না, আমি নিজে এটা করতে পারছি। নিজের শখের জিনিস কেনা যায়, নিজের ইচ্ছা মতো খরচ করা যায়, কাউকে কৈফিয়ত দেওয়া লাগে না। আমরা সংসারের কাজ সামলা রেখে আইসি এই কাজটা করি। সংসারে ধরুন যে কোনো অভাব অনাটন থাকলে ওইটুকু পূরণ আমরা করছি। পরচুলার কাঁচামাল আমদানি হয় কোরিয়া ও চায়না থেকে। দেশের দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় তৈরি হয় এসব পরচুলা। দেশের চাহিদা মিটিয়ে পরচুলা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। এই কাঁচামাল দিয়ে যে ক্যাপটা তৈরি হয় এটা যায় হয়েছে ভাই আমেরিকা, তারপরে জাপান, লন্ডন, তারপর কানাডা, ফ্রান্স, তারপর আজারবাইজান, তুরস্ক, মানে ইউরোপের মধ্যে। আর এশিয়ার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে সিঙ্গাপুর, কুয়েত, বিভিন্ন দেশে মোটামুটি 25-30টা দেশে আমাদের এই মালগুলো রপ্তানি হয়। এদিকে এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ঋণ সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। উদ্যোক্তা সৃষ্টির পরে উদ্যোক্তাদের যে আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিসিক স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে। আমরা উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকি এবং উদ্যোক্তাদের কারিগরি সক্ষমতার জন্য আমরা কারিগরি সহায়তা প্রদান করি। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পীর মাধ্যমে প্রান্তিক জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছে। তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে বিক্রয় করে বৈদেশিক মুদ্রায় সচল হচ্ছে দেশের রেমিটেন্স। মাসুদ রানা, এখন পাবনা। শেষ করবো এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
গণ অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এনসিটি সহ বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। ঢাকা কক্সবাজারের সঙ্গে সিলেটের নতুন ট্রেন চালু সহ ৮ দাবিতে রেলপথ অবরোধ, বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা। কাগজে কলমেই খুলল সেন্ট মার্টিনের পর্যটনের সুযোগ, চলছে না জাহাজ, প্রবাল দ্বীপে যেতে পারছেন না পর্যটকরা। গাজীপুরের সরকারি হাসপাতালে বরাদ্দ অর্থের 4 ভাগের 1 ভাগে লোপাট। 23-24 অর্থ বছরের টেন্ডার ছাড়াই চলে সংস্কার কাজ। 2 যুগ পর স্বপ্ন পূরণের পথে বগুড়াবাসী। চলতি শিক্ষাবর্ষে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।